হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ওয়েলকাম টু দ্য ম্যাথ ভোল্ট ইউটিউব চ্যানেল। তো আমরা যে সুবিধা স্যারের বইয়ের পার্সেন্টেজ চ্যাপ্টারটা করছিলাম, তো ফার্স্ট এবং সেকেন্ড পার্টে 1 থেকে 54 অবধি করে দেওয়া আছে। আজকে আমরা 1 থেকে 53 অবধি করা আছে মোস্ট প্রবাবলি। আজকে আমরা 54 থেকে শুরু করবো, অর্থাৎ লাস্ট পার্ট। 54 54 নম্বর। এর 90% ইকুয়াল বি এর 30% এবং বি ইকুয়াল এর x% হলে এক্স এর মান কত? দেখো, আমরা এর যেখানে আছে সেখানে আমরা গুণ আকারে লিখবো। বলছে এর 90%। এর 90% মানে কি? তার মানে এর 90% মানে এ গুণ 90/100। পার্সেন্ট তুলতে গেলে আমরা সবসময় 100 দিয়ে ভাগ করতে হয়, আর পার্সেন্ট আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এবার কি বলছে? ইকুয়াল, যেহেতু এখানে সমান দেওয়া আছে, সমান বি এর, আমরা এ কে আবার 100, বি কে আবার গুণ দিয়ে লিখবো 30/100। যেহেতু 30% বলেছে, আমরা দুদিক থেকে 100 কেটে দিলাম, 30 কেটে দিলাম, 90 3 বার গেল। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা আমরা এখানে কি পাচ্ছি? 3a ইকুয়াল বি, তাই না? এবার কি বলছে? এবার দেখো, এখান থেকে আমরা কি বের করি? আমরা এ বি দুটো আলাদাভাবে বের করে নিতে পারবো। হুম, তার মানে কি, এখানে আমরা এর 1 পাচ্ছি, বি 3 পাচ্ছি। পরবর্তীতে বলছে বি ইকুয়াল এর x% হলে এক্স এর মান কত? তার মানে আমরা লিখলাম এখানে বি ইকুয়াল এ, এর কে গুণ করে লিখলাম, গুণ আকারে লিখলাম x/100। ঠিক আছে, বি এর মান আমরা কত পেয়েছি? বি এর মান পেয়েছি আমরা 3। এর মান কত পেয়েছি? 1। এখানে এক্স কত সেটা জানি না, এক্স এর মানটাই বের করতে হবে। এক্স রেখে দিলাম বাই 100। তাহলে আমরা কি দেখতে পেলাম? এখানে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়াল 300। তাহলে অপশান বি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 55 নম্বর। বলছে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যেত। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? 20% কমে যায় মানে কি? 20% মানে 1/5, তাই না? তার মানে কি 20% মানে 1/5 বলতে 20/100। তার মানে কেটে কুটে এটা 1/5 হবে। ঠিক আছে, আমরা এটা কিভাবে করব? এটা আমরা আগে যেভাবে করতাম, যে পুরনো মূল্য অর্থাৎ ওল্ড প্রাইস আর আমরা নিউ প্রাইসে ভেঙে নিতাম। ঠিক আছে, তো যদি যদি আমার দাম 5 টাকা থেকে থাকে, তাহলে কি বলছে? 20% কমেছে মানে এই যে 5 টাকায় 1 টাকা কমেছে, তাহলে 5 টাকায় যদি 1 টাকা কমে তাহলে থাকলো কত? 4 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইস। তাহলে আমরা কোয়ান্টিটিতে কি পাবো? কোয়ান্টিটিতে আমরা আগে যদি যে মানে যে মালটা আমরা আমরা আগে কোয়ান্টিটিতে 4 পেতাম, সেটা আমরা 5 পাবো, তাই না? দাম কমলে তো আমরা সেই, যদি সব একই থাকে তাহলে আমরা পেয়ে যাব বেশি। এবার দেখো, বলছে যে 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যেত। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল, তাই না? তো এইখানে দেখো, এখানে আমাদের কি হচ্ছে? কোয়ান্টিটিতে আমাদের কত বৃদ্ধি পাচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের এখানে কি বলা আছে? 5 কেজি। মানে এই যে একের মান, এই একের মানে এখানে 5 কেজি বলা আছে। কারণ এখানে দেখো, এই যে 600 টাকায় এই দাম কমে যাওয়ার ফলে 5 কেজি বেশি পাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অনুপাত ধরেছি সেই অনুপাতে 1 কেজি বেশি পাচ্ছে। তাহলে এখানে একের ভ্যালু আমরা 5 বসাতে পারি, বা এক ইকুয়াল অনুপাত ইকুয়াল 5 বসাতে পারি, বলতে পারি। তার মানে কি? তার মানে আগে যেখানে আমরা একের মান যদি 4 হয়, 5-এর মান 20, তাহলে আগে যেখানে আমরা 20 কিলো পেতাম, সেখানে আমরা সেখানে আমরা কত পাচ্ছি? নতুনে 25 কেজি পাচ্ছি। 25 কেজি, 20 কেজি। আচ্ছা, এবার বলছে কি, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত? তার মানে আমরা ওল্ড প্রাইস বের করতে হবে। তার মানে আমাদের 600 টাকায় 600 টাকা ছিল টোটাল মূল্য, আর আমরা অনুপাত কতটুকু জানি? যে 20 কেজি। তাহলে আমরা যদি 600-কে 20 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 30। এই 30 টাকাই ছিল পূর্বের মূল্য। আর যদি নতুন বলতো তাহলে আমরা 25 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, তো চলো পরের অঙ্ক দেখে নিই। আশা করি বুঝতে পেরেছো। প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? তো এগুলো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার লিখলাম, আর এখানে আমরা লিখলাম থার্ড নাম্বার। ঠিক আছে, তো এখানে দেখো, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে এত এবং এত কম বলে, তার মানে তৃতীয় সংখ্যার সাথেই কম্পেয়ার করছে। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি 100 ধরলাম। এবার দেখো, প্রথম সংখ্যাটি 30 কম, তো 130 কম মানে কত? 70। 30%, 130% কম মানে কত? 70। আর 137% মানে কম মানে কি? 63। বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত কম? দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ এই যে 63, 70-এর কত কম, মানে এটা পার্সেন্টে কম। হুম,
তো আমরা এখানে 100 দিয়ে গুণ করলাম, পার্সেন্ট আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। শূন্য এখানে কেটে গেল, 10 থাকলো, এখানে আমরা কেটে দিলাম, তাহলে এটা আমরা কত পেলাম 9। তাহলে এখান থেকে আমরা কত পেলাম 90। তাহলে আমরা তো 90 পেলাম, এটা তো এর 90%। মানে 63 70-এর 90%। তাহলে কম কতটা? তাহলে কম যদি কতটা সেটা আমরা কি করে বের করব? কম, তার মানে টোটাল 100% থেকে আমরা 90 বাদ দিলাম, তাহলে আমরা কত পেলাম 10%। তাহলে অপশান ডি। দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে 63 সংখ্যাটা 70-এর কত পার্সেন্ট? এটা তো 90%, এই যে 90% আমরা পেয়েছি, কিন্তু এখানে বলছে কতটা কম বা কতটা বেশি সেটা বের করতে বলেছিল। এই সংখ্যাটা যে কোনো সংখ্যা, পুরো সংখ্যা মানে 100%, যেহেতু আমরা 70-কে কম্পেয়ার করছি, 70-এর উপরে তুলনা হচ্ছে 63 দ্বারা, ঠিক আছে? তো এই জন্যে আমরা কতটা কম বা বেশি বের করার জন্য 100 থেকে বিয়োগ করতে হচ্ছে, এই যেটা বেরোলো সেটা। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক 57 নম্বর। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 1 লক্ষ কত হচ্ছে 16,300 হয়। মহিলার সংখ্যা, দেখো এই অঙ্কটা আমরা একটু অন্যভাবে করব। কিভাবে করবো চলো দেখি। ধরো বৃদ্ধি কতটা পাচ্ছে এখানে, এখানে বৃদ্ধি পাওয়ার পরে 10% বৃদ্ধি পাওয়ার পরে লোক সংখ্যা হচ্ছে 16,300, ঠিক আছে? আর আগে কত ছিল 15,000, তাহলে কত বৃদ্ধি পেয়েছে 1,300 জন বৃদ্ধি পেয়েছে, তাই না? এটা আমরা অ্যালিগেশন মেথড টাইপের একটু করি, দেখো কেমন লাগে অঙ্কটা। তাহলে আমরা পুরুষ, আমরা এখানে লিখে নিচ্ছি কত, এখানে আমরা ধরো পুরুষ আর এখানে আমরা মহিলা লিখলাম, পুরুষ এবং মহিলা। ধরো একটা বৃদ্ধি পাচ্ছে, পুরুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 8%, মহিলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 10%। তো যদি আমরা ধরি যে ওইখানে সবই, ধরলাম এখানে কোনো মহিলা ছিল না 8%, তার মানে এই টোটাল সংখ্যার 8% সবই পুরুষ এবং এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হচ্ছে? তাহলে এই যে 15,000 ইন্টু 8/100, তাহলে এটা আমরা কেটে কুটে কত পাবো? 2 শূন্য কেটে দিলাম, এটা আমরা কেটে পাবো 1200। 1200 পুরুষ। আচ্ছা, মহিলার ক্ষেত্রেও সেম, ধরলাম আমরা 15,000 জন যে মোট মহিলা, 15,000 যে লোক সংখ্যা ছিল তার সবই মহিলা, এর 10% বৃদ্ধি পেয়ে সংখ্যাটা কোথায় পৌঁছচ্ছে? কেটে দিলাম 2 শূন্য, তাহলে এখানে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম 1500 পেলাম, তাই না? কত পেলাম এখানে? সরি, এখানে আমরা পেলাম কত 150। 150 আর 200, 1500 পেলাম। এবার দেখো অ্যালিগেশনে আমাদের এটা কিন্তু মাঝে রাখতে হবে। অ্যালিগেশন আমরা হয়তো সবাই করতে জানি, তাহলে কি এরপর এরপর কিভাবে বিয়োগ হয়? এইভাবে আড়াআড়ি। তাহলে এখানে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম 200, এখানে আমরা পেলাম কত 100। তাহলে এটা কি অনুপাত? এটা আমরা কি পেলাম 2:1 অনুপাত, 2:1 পেলাম। হুম দেখো যে যদি আমরা এটাকে, এই যে এখানে 200, এই 200টাকে যদি আমরা এখানে 50 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 10,000। 200টাকে 50 দিয়ে গুণ করে 10,000 পাচ্ছি আমরা। এটাকেও যদি 50 দিয়ে গুণ করি, তাহলে আমরা 5,000 পেলাম। তো দেখো মোট কিন্তু 15,000 কিন্তু আমরা আমাদের মোট 15,000 কিন্তু মিলে গেল এখানে, যে 15,000 লোক সংখ্যা ছিল সেটা কিন্তু মিলে গেল, তাই না? তাহলে এবার কি বলো মহিলার সংখ্যা কত? তাহলে নিশ্চয়ই মহিলার সংখ্যা আমাদের 5,000 যেটা পেলাম সেটাই মহিলার সংখ্যা, অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অঙ্কটা আরেকবার দেখে নিও। পরবর্তী অঙ্ক, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? দেখো ধরলাম 100 টাকা ছিল, প্রথমে 100 টাকা 20% কমলো, মানে 100 টাকায় কমে 80 টাকা হলো। পরে ওই দ্রব্যেরই 100 টাকা ছিল, সেখান থেকে আবার 30% বেড়ে গেল, তাহলে কত হলো? 130 হলো। শূন্য শূন্য কেটে দিলাম, দুদিকে শূন্য কেটে দিলাম, 100 হলো। এখানে কত হচ্ছে 4×3 = 24, 4 হাতে থাকলো 2, 8 8 আর 2 10, ঠিক আছে? দেখো বেড়ে 416 হলো। এই জিনিসটা দেখো, এই যে বেড়ে 416 হচ্ছে, এটা কিন্তু এর 4 গুণ, তাহলে এরও 4 গুণ করতে হবে। এর যদি আমরা 4 গুণ করি তাহলে কত পাচ্ছি? 400 পাচ্ছি। তাহলে প্রাথমিক মূল্য এই যে 400 টাকা, এটা হচ্ছে প্রাথমিক,
এটা হচ্ছে প্রাথমিক, আর এটা হচ্ছে পরে। ঠিক আছে, তাহলে প্রাথমিক মূল্য আমাদের 400 টাকা, অপশন সি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিল। তার বেতনের 500 টাকা, তার বেতন যদি 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? দেখো, ধরলাম তার বেতন এই যে 5,000 টাকা, 5,000 টাকা থেকে 10% ব্যাংকে জমা করার পর, 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট কত থাকছে? তার মানে ওটা 100 টাকা হয়, 10% যদি জমা করে দেয় তাহলে 90 টাকা থাকলো 100 টাকার ভেতরে, তাই না? আচ্ছা, এবার 4% বাড়ি ভাড়া দিলেন, 4% বাড়ি ভাড়া দিল। এই যে বাকি টাকার 4%, 100 টাকার ভেতরে 4% বাড়ি ভাড়া দিল। তাহলে তার যে অবশিষ্ট টাকা থাকছে, যে অবশিষ্ট টাকা থাকছে, এই যে এই ক্যালকুলেশনে যে টাকাটা মানে কি বলছে, অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? তাহলে 4%, অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিলেন। এবার দেখি আমরা ক্যালকুলেশন করে কি আসছে। এই শূন্য, দুই শূন্য কেটে গেল, থাকলো 1 শূন্য, 2 শূন্য, 100 কেটে গেল। তাহলে আমরা কত পেলাম? এখানে পেলাম 20 গুণ 9, 180, অপশান সি। পরবর্তী অঙ্ক দেখে নিই। একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 223, ওই সংখ্যার 62% কত? দেখো, ধরলাম সংখ্যাটি যদি আমরা এক্স ধরি, বা সংখ্যাটি ধরলাম এক্স, ধরলাম এক্স, এক্স গুণ এই যে এত পার্সেন্ট এবং এত পার্সেন্টের মধ্যে পার্থক্য এত, তার মানে কি এক্স 78% মাইনাস 59%, এর যে পার্থক্য এটা সমানই কত বলা আছে? এই যে 323 বলা আছে। তার মানে তাহলে এর পার্থক্যটা কত পাচ্ছি আমরা এখান থেকে? দেখো, এর আমরা কত পার্থক্য পাচ্ছি? 9, 1, 19 পাচ্ছি। তাহলে এক্স ইন্টু 19 বাই পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ভাগ করলাম, ইকুয়াল 3, 2, 3। এবার দেখো, এটা এর ভিতরে কয় বার যায়? 19 এর ভিতরে কয় বার যায়? 17 বার যায়। 19 এর ভিতরে 17 বার যায়। তাহলে এক্স ইকুয়াল 1700। ওকে, এক্স এর মান আমরা কত পেলাম? 1700, ওই সংখ্যাটি 1700। এবার বলছে কি ওই সংখ্যার 62% কত? তাহলে আমরা এই সংখ্যার 62% কত, তার মানে 1700 62% বা 62/100। 100 কেটে গেলে এখানে 2 শূন্য, তাহলে এখানে কত? 17 ইন্টু 62, 7 দুগুণে 14, 4। দেখো, ইউনিট ডিজিটে শুধু একটা সংখ্যাতেই 4 আছে, বাকিগুলো আমরা আর গুণ করে দেখবো না। 100, তার মানে কত হচ্ছে? 1054, অপশান এ। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। কলকাতা থেকে বর্ধমান বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি ও বাসের ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত? সেটা জিজ্ঞেস করেছে। ভাড়া বৃদ্ধি পেলে এদের অনুপাত কত সেটা বৃদ্ধি পেয়েছে। তো দেখো, এটা হচ্ছে আমরা আহ, কিভাবে করব চলো দেখি। দেখো, এই যে বৃদ্ধি পাচ্ছে 3:4 মানে কি, যদি আমরা এখানে এইভাবে লিখি যে বাস, বাস, বাস আর ট্রেন, বাস এবং ট্রেন। দেখো, বাসের ভাড়া, বাসের অনুপাত কত? 3, 3 গুণ বৃদ্ধি পাচ্ছে কত? বা 10%, তাই তো? তার মানে কি 1 প্লাস 1/10, সরি, হ্যাঁ 1/10 বা 10%, মানে 10% যদি করি তাহলে 1/10ই হয়। তো এখানে অনুপাত দিয়ে আমরা লিখলাম। হুম, আচ্ছা, এখানে আমরা আবার 4 গুণ 20% বৃদ্ধি পাচ্ছে, মানে 1 প্লাস 1/5 হিসাবে লিখলাম। তো এখানে কত হলো? এখানে আমরা পেলাম 3 গুণ 11/10 অনুপাত 4 গুণ 6/5। তাহলে এখানে কত হচ্ছে? 33/10 অনুপাত 24/5। তাহলে আমরা যে এটাকে কাটি, এটা এইভাবে কেটে দিলে পরে এখানে হলো কত? 2 হলো।
এখানে কত হলো, এখানে হচ্ছে আমরা 3 8 24, 8, এখানে 11, তাহলে আমরা কি পেলাম, 11:16 পেলাম। অপশান সি আমাদের কত, অপশান নাম্বার সি 11:16। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই। একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কতটা মানে কমলো না বাড়লো সেটা বলেছে। তো দেখো, যখন কোনো সংখ্যা থেকে সেম পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এবং সেম পার্সেন্ট কমে, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কমে সবসময়। তো কিভাবে কমে দেখো, এটা আগে, এটা যদি পরেতে ডিনোট করি, তাহলে আগে যদি 100 টাকা থাকে তাহলে 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে 110 হয়েছে। আবার ধরলাম ওই সংখ্যাটা আগে 100 ছিল, বৃদ্ধি 10% কমেছে, তার মানে 90 হয়েছে। দেখো কেটে দিলাম, কাটাকাটি কেটে দিলাম, তাহলে এখানে 100, এখানে কত পেলাম আমি, 99 পেলাম। দেখো এক কমলো, এক কমলো, এক কমছে কতর ভেতরে, 100-র ভেতরে, যেহেতু এটা আগে, এটা হচ্ছে মেন নাম্বার এবং এটা পরে কম বেশির ফলে যেটা হয়েছে সেটা, তাহলে আমি এটাকে ধরবো। তাহলে এই এক কমছে 100-র ভেতরে, যেহেতু এটা অরিজিনাল নাম্বার, আর এটা কম বা বাড়ার পরের নাম্বার, তাহলে এক কমছে 100-র ভেতরে, তাহলে 100-এর ভেতরে কত কমছে, কেটে দিলাম, তাহলে আমাদের টোটালি 1% ডিক্রিজ হলো, তাহলে 1% কমে গেল। অপশান বি। পরবর্তী অঙ্ক, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে কতটা। দেখো বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা কিভাবে বের করি, এই যে এরিয়া স্কোয়ার, এরিয়া স্কোয়ার, তাই না, বা এরিয়া স্কোয়ার বা বাহু ইন্টু বাহু। তার মানে যদি আগে 100 ছিল একটা বাহু, কোনো বাহু, বা সরি, ধরলাম এটা আগে, আগে এটা 100 ছিল, পরে 50 হলো, হুম, এও আগে 100 ছিল, এও 50 হলো, মানে কি, বাহুর দৈর্ঘ্য, বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এখানে তো 4টে বাহু যাই থাক সেটা তো সেই বিপরীতটা সমান হয়, তাই না। তো এটা দুইবার, এটা একবার, দুইবার, একবার, তাহলে আমরা 4 পেলাম, এদিকে এদিকে পেলাম 1, 4-এ কত কমছে, 3 কমছে। তাহলে আমাদের অরিজিনাল কত ছিল, 4, কত কমেছে, 3 কমেছে, কত, তাহলে কি 100%, কত পার্সেন্ট কমেছে, 4 100-র ভিতরে 25 বার যায়, তাহলে কি 3 25 75%। অপশান সি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখি। আর চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কেমন লাগছে ক্লাস সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। 64 নাম্বার, ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ের 80 জন এবং 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% এবং 80% উত্তীর্ণ হয়, সেই গড় অংশের হার কত। ঠিক আছে, তো 64 নম্বর অঙ্ক, চলো দেখো, এই যে 80 জন, এই ধরলাম 80 জন, এই 80 জনের কত পার্সেন্ট, 60%। 80 জনের 60% মানে কত, 48 জন। কেমন করে হচ্ছে 48 জন, এই 80, 80, 60/100, এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 6 8 48। পরবর্তী কি বলছে, 60 জনের 80%, তো এই যে 60 জন, 60 জনের 80%, তাই 60 জনের 80% সেই 48ই, তাই না। প্রথমে হচ্ছে দুটি বিদ্যালয়ের, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড বিদ্যালয়ে 60 জন, 60 জনের 80%, এও 48, 60 জনের 80% ও 48, তাহলে কি, তাহলে মোট কতজন হচ্ছে দেখো, তাহলে এখানে আমরা যদি টোটাল হিসাব করি, এখানে যদি আমরা মোট হিসাব করি, মোট হচ্ছে 140 জন, 140 জন, আর যার উত্তীর্ণ হচ্ছে কত, 48 ইন্টু 2, মানে 48 যোগ 48, 48 ইন্টু 2 সে একই ব্যাপার। এদের যদি আমি এভারেজ করি, হ্যাঁ, এদের এভারেজ কত, এই 2 জন, তার মানে এদের এভারেজ ভাগ করলে 70 হচ্ছে, আর এইদিকে হচ্ছে কত, 48, তাই না, 70 হচ্ছে 48। এবার দেখো, 48 জন উত্তীর্ণ হচ্ছে 70 জনের ভেতরে, তাহলে এটা কত পার্সেন্ট, শূন্য শূন্য কেটে গেল, হুম, তাহলে কত থাকলো, এখানে থাকলো কত, 10, এখানে থাকলো 48, অর্থাৎ 480/7। তো এটা কত পার্সেন্ট, এটা দেখো নিয়ার বাই তোমার ওই 68, হ্যাঁ 68/4/7%, 68/4/7%, অপশান বি। তো পরবর্তী অঙ্ক 65, এক ব্যক্তি তার বেতনের 75% খরচা করে, তার বেতনের 20% বাড়লো এবং খরচা 10% বাড়লো, তার সঞ্চয় কতটা বাড়লো সেটা জিজ্ঞেস করছে। এটা এসেছে সিজিএল টায়ার 1 2015 সালে আসা কোশ্চেন। তো
দেখো এটা অ্যালিগেশন মেথডে করব। তো এই মেথড অ্যালিগেশন মেথডটা কীভাবে করবো সেটা একবার একটু বলে দিই। দেখো এখানে হচ্ছে যে এক্সপেন্ডিচার, ইনকাম এবং সেভিংস, এই দুটো ব্যাপারে এখানে হচ্ছে ইয়ে হয়, মানে এই দুটো ব্যাপার তিনটে জিনিস নিয়ে আমরা অ্যালিগেশন করি সবসময়। তো প্রথমে যদি আমরা এক্সপেন্ডিচার লিখি, এক্সপেন্ডিচারকে আমরা ই দিয়ে ডিনোট করছি। হুম, এক্সপেন্ডিচারকে আমরা ই দিয়ে ডিনোট করছি। আচ্ছা, সেভিংসকে আমরা এস দিয়ে ডিনোট করি এবং ইনকামকে আমরা আই দিয়ে ডিনোট করি এখানে। আর নিচেও আমরা ঠিক ওইভাবেই এক্সপেন্ডিচার এবং সেভিংসের একটা রেশিও লিখি। তো দেখো এই যে এক্সপেন্ডিচার এবং সেভিংসের যে রেশিও, এই রেশিওটা ঠিক এইখান থেকে আসে। যেমন এখানে 75%, ঠিক আছে, এখানে বলছে কত 75% খরচা করে। তার মানে এক্সপেন্ডিচার 100 টাকার ভিতরে যদি 75% মানে 75 টাকা খরচা করে, তাহলে আমরা লিখছি কি এক্সপেন্ডিচার 75 টাকা। তাহলে সেভিংস কত, যখন 100 টাকার 25 টাকা 75 টাকা যখন খরচা হয়ে যায় তখন তার সেভিংস হচ্ছে 25 টাকা থাকে। তো আমরা এখানে 25 টাকা লিখলাম। এবার এইখানে আমরা কিভাবে কোন কোনগুলো লিখবো, এবার লিখবো যে ঠিক পরের লাইন থেকে যেগুলো লেখা আছে যে তার বেতন 20% বাড়লো, তার মানে তার ইনকামটা কত পার্সেন্ট বাড়লো, তার ইনকামটা আমরা এখানে লিখছি যে 20% ইনকাম বাড়লো, ঠিক আছে। এবার তার খরচা 10% বাড়লো, তার মানে তার এক্সপেন্ডিচারটাও 10% বেড়ে গেল, ঠিক আছে। দেখো এইখানে কিন্তু সেভিংস কতটা মানে সঞ্চয় কতটা বাড়লো সেটা জিজ্ঞেস করছে, তার মানে সঞ্চয়টাই আমাদেরকে বের করতে হবে এখান থেকে। এই সঞ্চয়টা কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এটাকে তোমরা এক্স ধরতে পারো অথবা এস, যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারো, ওটাতে কোনো সমস্যা নেই। তো আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব, দেখো এই যে ইনকাম, অর্থাৎ এখানে ইনকাম কত 20 টাকা, এই 20 টাকা বা 20%, এই 20 সমান আমরা কি লিখব, 20 সমান আমরা লিখব কি যে এক্সপেন্ডিচার। দেখো এখানে একটু কেটে আমরা ছোট করে তাহলে সুবিধা হবে। এটাকে যদি এটা আমরা 3 বার কাটলাম, এটা আমরা 1 অনুপাতে কাটলাম, তাহলে কি এই ই ইন্টু ই। এখানে আমরা কিভাবে এটা এই অনুপাতটা আমরা কিভাবে লিখি, আমরা এখানে লিখছি কি 10 ইন্টু 3, এই 10 আর এই 3-এর গুণফল যোগ এই দুটো সেভিংসের গুণফল। তো এই দুটো সেভিংস, আমরা সেভিংসকে এসি রেখে দিয়েছি, আর এখানে কত 1 আছে, ডিভাইডেড বাই এর নিচে কি হবে, এর নিচে হবে কি যে এই আর্নিং এবং এই এই এক্সপেন্ডিচার এবং সেভিংসের যে অনুপাত তার যোগফল। তো যোগ করে কত পাবো আমরা, যোগ করে আমরা 4 পাচ্ছি এখানে। তো চলো সলভ করি এটা। 4 20 80, 80 সমান এখানে আমরা কত পাচ্ছি 30 যোগ এস। তো এই 30টাকে এইদিকে নিয়ে আসলে, এই 30টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এদিকে এস পড়ে থাকলো, তাহলে আমরা এইখানে আমরা লিখলাম কি যে এস সমান 80 থেকে 30 বিয়োগ করলে কত থাকে 50, তাহলে এটা 50%। এবং এইখানে যেটা বের হবে সেগুলো সবই পার্সেন্টেজে বের হবে, ঠিক আছে। তাহলে আমাদের কত এলো উত্তর, আমরা উত্তর পেলাম 50%, অপশান বি। চলো পরবর্তী অঙ্ক দেখি। পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কতটা কমালে বরাদ্দ খরচ অপরিবর্তিত থাকবে। দেখো এই অঙ্কগুলো আগের দুটো পার্টেও আমরা করেছি এবং সেখানে খুব ডিটেলস বোঝানো আছে, তোমরা অবশ্যই দেখে নিও, আমি যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো 25% বৃদ্ধি মানে কি, বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা কি দেখেছিলাম, বৃদ্ধি পেলে আমরা প্লাসে লিখবো, 25% মানে 1/4, 25% মানে 1/4। তাহলে যদি আমাদের 25% বৃদ্ধি পেলে তাহলে কমাতে হবে, তাহলে আমরা মাইনাসে লিখছি, এবং এই দেখো উপরে যেটা থাকে সেটা ঠিক এর উপরে এইভাবেই বসে যায়। আর যেহেতু এর আগে প্লাস সাইন, এইটার আগে প্লাস সাইন আছে, সেহেতু এটা যোগ হবে, ঠিক আছে। তাহলে 4 1 যোগ হয়ে ঠিক নিচে বসবে, 5 বসলো। তাহলে কতটা কমাতে হবে, এইটা কমাতে হবে, এটা কমাতে হবে, 5 টাকার মধ্যে 1 টাকা কমাতে হবে। তাহলে 100 টাকায় কয় টাকা কমাতে হবে, 1 টাকা কমাতে হবে 5 টাকার ভেতরে। তাহলে 100 টাকার ভেতরে কত কমাতে হবে, কেটে গেল, কেটে 20 হলো, তাহলে আমাদের 20%, আমাদের 20% কমাতে হবে। খরচ অপরিবর্তিত রাখতে মানে বরাদ্দ যদি আমাদের ব্যবহার কমাতে হবে কত 20%, অপশান সি। পরবর্তী অঙ্ক, একটি পরীক্ষায় 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। দেখো 65% মানে কি যে এখানে 100 জনের ভিতরে 65 জন, আমরা যদি টোটাল স্টুডেন্ট 100x ধরি, অথবা দেখো
যেখানে 65% স্টুডেন্ট পাস করছে, তাহলে বাকি স্টুডেন্ট ফেল করছে। তাহলে 100 জনের ভেতরে যদি 65 জন পাস করে, তাহলে যে 35 জন বাকি থাকলো, এই 35 জন তো ফেল করছে, তাই না? ফেল করছে কত? 35 জন, অত 35%। 100%-এর ভেতরে 35% যদি ফেল করে, পাস করে, তাহলে ফেলের সংখ্যা 35%। তাহলে এই যে এখানে বলা আছে 35%ই এই 420। দেখো এটা ঠিক, এটা 12 গুণ। তাহলে পুরো মানে কত, আমরা 100% ধরেছিলাম এখানে, এখানে দেখো এখানে 100% ধরেছিলাম, তাই না? এখানে টোটাল 100% ধরেছিলাম, তাহলে 100% সমান ঠিক এটারও এখানে 12 গুণা হবে। তাহলে 12 গুণা করলে কত হবে? 1200। অপশান সি। পরবর্তী অঙ্ক বলছে 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত অংশ? দেখো 4 ঘন্টা 30 মিনিট মানে কি? 4 ঘন্টা 30 মিনিট, এটা মানে 4.5 ঘন্টা, 4 পূর্ণ 1-2 আওয়ার, এভাবে আমরা লিখতে পারি। আর একদিন, একদিন সমান 24 আওয়ার্স। এটাকে তোমরা মিনিটে নিয়ে করতে পারতে, এটাকে মিনিটে নিয়ে করলে ঘন্টার সঙ্গে 60 গুণ করে এটা যোগ করে দিলে মিনিটে চলে যেত, আর এই 24 ঘন্টার সঙ্গে 60 গুণ করে দিলে হয়ে যেত। দেখো তাহলে কি 4 পূর্ণ 1/2, এই যে সময়টা, এই 24 ঘন্টার কত শতাংশ, সেটাই আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4 দুগুণী 8 আর 1-এ 9, উপরে থাকলো 9, নিচে হচ্ছে 24 গুণ 2 ইন্টু 100। আমরা এখানে কেটে দিলাম, 9 3 3-এ 9 আর 3 8-এ 24, এটাকে আমরা কেটে দিলাম 25, 4 দুগুণী 8 2বার, আর এটা 25 বার। তাহলে আমরা এখানে কি পেলাম? 75/4%। তো 75/4% সমানই, এটাকে আমরা কত লিখতে পারি? 18 পূর্ণ 3/4%। পরবর্তী অঙ্ক 150 মিলিলিটার 3.5 লিটারের কত অংশ? তো আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে কি 3.5 লিটার সমান 1000 ইন্টু 3.5 ml। এটাই এই 150-এর কত পার্সেন্ট, বা 150 এই সংখ্যাটার কত পার্সেন্ট, সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা 150 লিখলাম, আর নিচে 3.5 ইন্টু 1000। আর যেহেতু এখানে পয়েন্ট আছে, পয়েন্ট ওঠানোর জন্য আমরা এখানে একটা 10 গুণ করলাম, আর যেহেতু এটা পার্সেন্টে নিতে হবে তার জন্য আমরা 100 গুণ করে দিলাম এখানে। তো চলো এই 3 শূন্য, এটা কেটে গেল, থাকলো কত উপরে? 150/35। দেখো 5 7-এ 35, তাহলে এটা 7 বার যাচ্ছে, এটা 30 বার যাচ্ছে। তো 7/30 বা 30/7, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 4 7 28, 4 পূর্ণ 2/7%, 4 পূর্ণ 2/7%, 4 পূর্ণ 2/7%, অপশান বি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 70 নাম্বার বলছে 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নাম্বার পায় তবে এ কত পায়? দেখো এখানে আমরা এ বি সি ভাবে আগে লিখে নিই চলো। এ বি সি, প্রথম লাইনে কি বলছে? এ বি এর থেকে 20% বেশি পায়। যদি বি যদি পাই 100, এ পাবে কত? 120। আচ্ছা, তারপর লাইনে কি বলছে দেখো, বি সি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 25% বেশি। সি যদি 100 টাকা পায়, তাহলে এ পাবে, বি পাবে 125 টাকা। আচ্ছা দেখো দেখো এই জায়গাটার এই জায়গাটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটা আমরা কিভাবে ফিল আপ করবো? এই ফাঁকা জায়গাটা আমরা ফিল আপ করবো ঠিক আগে বা পরের সেম লাইনে, আগে বা পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা সেই এই ফাঁকার মধ্যে বসিয়ে দেবো। যেমনটা এখানে আছে 125, আমরা ঠিক এই এই যেমন এখানে 125 আছে, আমরা ঠিক এখানে 125 লিখে দিলাম। আর এখানে যেমন 100 আছে, সেখানে ঠিক এরকম 100 লিখে দিলাম। ঠিক আছে? তো এবার দেখো এটা 5 বার কাটবে, এটাও 5 বার কাটবে, এটা 4 বার কাটবে। আমরা 25 দিয়ে কাটলাম। এটা যদি আমরা 20 দিয়ে কাটি 6 বার, এটা 5 বার, এটাও 5 বার। দেখো এই 20 হচ্ছে 20 অনুপাত 25 অনুপাত 30। দেখো এই যে 20 অনুপাত, এই 20 অনুপাতের মানই দেওয়া আছে 500। তাহলে আমরা সি এরটা দেখছি এখানে যে এই যে 20, এই 20 ইকুইভ্যালেন্টই বলা আছে 500। তো দেখো এটার কিন্তু এটা কত? 500, এটার কিন্তু এটা 25 গুণা, তাই না? তাহলে এর কত অনুপাত দেওয়া আছে? এর অনুপাত দেওয়া আছে 30, তাহলে 30 গুণ 25, তাহলে কত হচ্ছে? 750, 750 নম্বর। এবার দেখো এই 750 নাম্বার বলছে মোট নাম্বার তো 1000, তাহলে 750 নাম্বারে 1000-এর কত পার্সেন্ট সেটা জিজ্ঞেস করছে। তাহলে এ পাই
এ পাই 750 পেয়েছে, মোট নাম্বার যেখানে 1000 ছিল, ইন্টু 100%, তাহলে কত পার্সেন্ট, কত শতাংশ? দেখো এখানে 2 শূন্য 3 শূন্য, এই 3 শূন্য কেটে গেল, থাকলো কত? 75, তাহলে 75% পেয়েছে কে? এ। আশা করি বুঝতে পেরেছো। আর চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও অবশ্যই ক্লাস কেমন লাগছে এবং পরবর্তী ক্লাস কী দেখতে চাও সেটা অবশ্যই জানিও। দেখা যাক পরবর্তী অঙ্ক, চলো। একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? দেখো 2 বছর করে মূল্য কমছে, তার মানে কি 10% মানে কি 100 টাকায় 10 টাকা কমছে, 10% কমছে, কমে 90 টাকা হচ্ছে, ঠিক আছে? তো ধরো এরকম করে দুবার হয়েছে, 100 টাকা ছিল, কমলো, কমে 90 টাকা হলো, শূন্য শূন্য কেটে দিলাম, এদিকে দিকে কেটে দিলাম, 100, এখানে কত হলো? 81। দেখো 19 টাকার কিন্তু ঘাটতি পড়ছে, এই যে 2 বছরে কমার জন্য 19 টাকা কমে যাচ্ছে, বেশি 19 টাকা কমছে, তাহলে এই 19 টাকা কমছে কত টাকার উপরে? 100 টাকার উপরে, ইন্টু এই 36,000 টাকার পরে কত টাকা কমছে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে এখানে কত? 19 ইন্টু 360। দেখো এই 19 ইন্টু 360-এর যে গুণফল, এখানে একটু খেয়াল রাখবে, এটা কিন্তু আমার আসল উত্তর না, এটা হচ্ছে কমে কতটা হলো আমরা সেটা বের করলাম। যদি তোমরা ঠিক এটা দিয়ে ইউনিট ডিজিট দিয়ে 4 কী বলে 6 নং 54 4 দিয়ে তোমরা অপশান বি দাগাতে যাও, তাহলে একদমই তোমরা ভুল করবে, এটা একদমই তোমরা ভুল করবে। দেখো এই গুণ যদি আমরা এই গুণ করে কত হচ্ছে? 6,840, 6,840, এটা হচ্ছে কমছে, 36,000 টাকার পরে এই টাকাটা কমছে, এই টাকাটা 36,000 টাকার উপর কমছে, তাহলে কমার পরে কত হলো? 2 বছর পরে কতটা মূল্য হলো? অর্থাৎ 2 বছর 2 বছর পরে এই 36,000 থেকে 6,840 টাকা বিয়োগ করতে হবে, 36,000 থেকে বিয়োগ করে কত হবে? 29,160, এটাই অপশান, অপশান ডি। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো, একবার পরে অবশ্যই দেখে একটু দেখে নিও। পরের অঙ্ক, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম এঁকে করি, আগে চলো অঙ্কটা এমনি স্বাভাবিকভাবে করি, তারপর ভেন ডায়াগ্রাম এঁকে করবো। ধরলাম যদি মোট পরীক্ষার্থীকে যদি আমরা 100% ধরি, টোটাল যদি আমরা বলি 100%, তো সেই ক্ষেত্রে দেখো পাস সংখ্যা, সেক্ষেত্রে যদি আমরা এরকম করি যে কতজন পাস করছে তা জানার জন্য 100 বিয়োগ, দেখো 65 যোগ 55 বিয়োগ 40, আমরা এখানে 40টা কেন বিয়োগ করছি সেটা দেখো আমি ভেন ডায়াগ্রাম এঁকে তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ধরো একটা সার্কেল, এই ধরো একটা সার্কেল, তো এই যে এটা ধরো বেঙ্গলি, এখানে ধরো এই যে 65% ধরো বেঙ্গলিতে পাস, আর 55% ধরো অঙ্কে পাস, ম্যাথামেটিক্স, এই যে উভয় বিষয়ে 40 জন, তার মানে দেখো এই দেখো কমন এরিয়া, উভয় বিষয়ে 40 জন, তার মানে যখন আমি এই দুটোর সঙ্গে যদি একবারে বিয়োগ করি, তাহলে কিন্তু মানে এই দুটোর সঙ্গে যদি আমি যোগ করে দিই সোজা, তাহলে কিন্তু এই কমন এরিয়াটা দুটোর মধ্যেই পড়ছে, যখন দুটোর মধ্যে কমন এরিয়া পড়ছে আমার দুবার নেওয়া হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা 40 একবার বিয়োগ করে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করে হচ্ছে আমরা কত পাচ্ছি? 120, 120, 120 থেকে 40 বাদ দিলে কত থাকে? 80 থাকে। তাহলে আমরা পরের লাইনে 100 বিয়োগ 80%, তাহলে কত হলো? 100 বিয়োগ 80, তো এখানে আমরা পেলাম 20%। এই যে 20%, এই 20% মানে 400 জন, এই 20% ইকুইভ্যালেন্টই 40 জন, 400 সরি 40 জন, তাহলে এটার আমরা দেখতে পাচ্ছি 2 গুণ, তাহলে আমরা টোটাল কত ধরেছিলাম? 100%, দেখো এখানে আমরা মোট কত? 100% বলেছিলাম, তাহলে ওই 100%-এর মানও ঠিক এরকম 2 গুণ করেই হবে, তাহলে আমাদের মোট পরীক্ষার্থী সংখ্যা 200 জন, অপশান বি। পরের অঙ্ক দেখে নিই, 280-এর 45% যোগ 450-এর 28% সমান কত? দেখো 280 এরকে গুণ লিখলাম 45/100 যোগ 450 এরকে গুণ হিসাবে লিখলাম 28/100, তো এখানে শূন্য কেটে গেল, এখানে আমরা 2 বার পেলাম, 5 2 10, 5 9 45, এখানে পেলাম 14, সেম এদিকেও কেটে যাবে পুরোটা, এখানে থাকবে কত? এখানে থাকবে 9, এখানে থাকবে 14।
দেখো এখান থেকে আমরা কি পেলাম, 14 গুণ 9 যোগ 14 গুণ 9, তাহলে 126 যোগ 126 মানে 252। আমাদের অপশান বি, এটা কিছুই না অঙ্ক, শুধুমাত্র একটু ক্যালকুলেশন। পরবর্তী অঙ্ক, এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ, এক্স ইস টু ওয়াই সমান কত? দেখো আমরা সেই এক্স যখন এর আসবে তখন আমরা গুণ হিসাবে লিখব, গুণ হিসাবে লিখব, গুণ হিসাবে লিখছি এক্স গুণ 10% মানে 10/100, এই যে হলো শব্দটা তার মানে সমান, এটা হলো মানে এর 3 গুণের সমান, তার মানে কি এটা সমান ওয়াই এর কে গুণ 15/100 এর 3 গুণ। এটাই আমাদের সমাধান, এবং এখান থেকে এক্স ওয়াই এর অনুপাত বের করতে হবে। নিচে 100 100 কেটে গেল, উপরে 10 2বার, 10-এর ভিতর 5 10-এর ভিতরে 2বার, এটা 3বার, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 2x ইকুয়াল 9y। দেখো এখানে এক্স বাই ওয়াই সমান 9/2, এক্স ইস টু ওয়াই সমান 9:2, এক্স বাই ওয়াই সরি এক্স টু ওয়াই সমান 9:2, অপশান বি। পরের অঙ্ক, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্য ফিরে পেতে হলে মূল্য কতটা বৃদ্ধি করতে হবে? দেখো 10% মানে কি 100 টাকা ছিল, 10% কমে দাঁড়ালো 90 টাকা, তার মানে কি কমছে কতটা? দেখো 1, তার মানে 1 বৃদ্ধি করতে হবে 9-এর উপরে, তাহলে 100-এর উপরে কতটা বৃদ্ধি করতে হবে? 100-এর উপরে 100-এর উপরে কতটা বৃদ্ধি করতে হবে? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 11/1-9%। দেখো এই অঙ্কটা ঠিক সেরকম যে একটা কমালে আরেকটা বাড়াতে হয়, একটা বাড়ালে আরেকটা কমাতে হয়, ঠিক আগে যে আমাদের 64 বা 65 নম্বরের একটা কনসেপ্ট দেখলাম, ঠিক সেম যেভাবে করলাম এটা ঠিক সেম সেভাবেই, 65 না ঠিক তারপরেই মোস্ট প্রবাবলি একটা অঙ্ক করলাম ঠিক সেভাবেই। ধরো এটা বলছে যে এত পার্সেন্ট দ্রব্যের মূল্য 10% কমে যায়, তার মানে কি ধরো মাইনাস কমছে মানে কি 10% মানে 1/10, 10%, বা এটাকে যদি আমরা 1/10 থেকে 10/100 লিখি, এটা 1 এটা 10, তার মানে সেই একই কথা, মাইনাসে 1/10 যেহেতু কমছে, তাহলে পরেরটা আমাদের প্লাস করতে হবে, পরেরটা প্লাসে লিখতে হবে। আমরা কি জানি উপরেরটা ঠিক উপরে যেটা আছে সেটাই হয়ে বসে যায়, আর যেহেতু আগে মাইনাস চিহ্ন আছে সেহেতু এটা এর সঙ্গে বিয়োগ হয়ে পড়বে, মানে 10-এর থেকে 1 বিয়োগ হবে, তাহলে 9। তাহলে আমাদের বৃদ্ধি করতে হবে কত? ঠিক এই 1-এর 9 বৃদ্ধি করতে হবে, 1 বৃদ্ধি করতে হবে 9-এর ভেতরে, তাহলে 100-এর ভেতরে কত বৃদ্ধি করতে হবে, কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? তাহলে কি এটা 11/1-9% বৃদ্ধি। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। একটি শহরের মোট জনসংখ্যা 40% অশিক্ষিত এবং 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত হলে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? আমরা মোট এখানে টোটাল আমরা এখানে ধরে নিলাম আমরা 100 জন, ঠিক আছে সুবিধার্থে। এবার অশিক্ষিত, অশিক্ষিত কজন আছে? অশিক্ষিত বলছে 40 জন, মানে 100 জন 40% মানে 40 জন, ঠিক আছে 40 জন। আচ্ছা এবার বলছে গরিব কতজন? গরিব লোকের সংখ্যা হচ্ছে 60%, দেখো গরিব এই 60% গরিব, মানে 100 জন 60% গরিব, মানে দেখো 100 জনে 60% মানে 60/100, 100 কেটে গেল, তাহলে 60 জন, তার মানে কি 60% মানে 60 জন 100-এর ভেতরে, তাহলে 60 জন গরিব। এখানে দেখো তাহলে কি এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা বলতে পারি যে ধনী লোকের সংখ্যা বলতে পারি যে ধনী কজন, এখান থেকে আমরা ধনী লোক বলতে পারি। দেখো এখান থেকে যদি আমরা বলি ধনী লোকের সংখ্যা কজন, ধনী লোকের সংখ্যা আমরা 40 জন বলতে পারি, ঠিক আছে। এবার দেখো অশিক্ষিত ধনী, আমাদের যদি বলা হয় যে অশিক্ষিত 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 ধনী, অশিক্ষিত ধনী কজন? এই যে 40 জনের 10%, মানে 4 জন, অশিক্ষিত ধনী 4 জন। আচ্ছা এবার অশিক্ষিত গরিব লোক, অশিক্ষিত গরিব, অশিক্ষিত গরিব কজন? দেখো 40 জন ধনী হয় আর অশিক্ষিত ধনী যদি এটা হয়, তাহলে এর 40 থেকে 4 বিয়োগ করলে আমরা এটা পাবো, তাহলে 36 জন পেলাম, 36 জন পেলাম তো। এবার দেখো এবার যেটা জানতে আমরা সবই এখানে যা প্রয়োজন আমরা সব পেয়ে গেছি, এবার অশিক্ষিত গরিব লোকের সংখ্যা নিশ্চয়ই বের করতে পারো পার্সেন্টেজে, অশিক্ষিত গরিব লোকের সংখ্যা, তাহলে অশিক্ষিত
গরিব লোক, অশিক্ষিত গরিব লোক কতজন? আমরা মোট দেখতে পাচ্ছি 36 জন, যেখানে 60 জনের ভেতরে 36 জন অশিক্ষিত গরিব লোক। তাহলে এটা 100 জনে কতজন? 0 0 কেটে গেল, 6 বার গেল, 6 10 60, অর্থাৎ 60% এমন লোক আছে যারা অশিক্ষিত গরিব লোক। পরবর্তী অঙ্ক দেখে নিই, 77। দেখো বলছে যে বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে কতটা? এটা এবি রুলস দিয়ে করবো। যদি আমরা এইভাবে করতে যাই যে আগে 100 ছিল, পরবর্তীতে 101 হলো, আবার যেহেতু ক্ষেত্রফল সেহেতু আর স্কোয়ারে হয়, সেই জন্য আমরা দুইবার লিখছি এখানে। তাহলে 100 ছিল, আবার 101 হলো। তোমরা দেখো এটা যে এটা কত বড় ক্যালকুলেশন হচ্ছে। কিন্তু এটাই যদি আমরা এভাবে না করে এটাকে যদি আমরা এবি রুলস দিয়ে করি, হ্যাঁ কেমন? ধরো এই 1% বৃদ্ধি পাচ্ছে যোগ 1% বৃদ্ধি পাচ্ছে, মানে যেহেতু স্কোয়ার আছে সেটা এই যে দুবার, প্লাস এবি মানে 1 × 1/100। তো এখান থেকে আমরা দেখো কতটা সহযোগ করতে পারবো। 1 যোগ 1 2 যোগ উপরে আছে কত? উপরে আছে 1/100। তো এই 1/100 যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 2 যোগ 0.01 হয়। কিভাবে হয় আমি ভাগ করেও সেটা দেখিয়ে দিচ্ছি। 1.010 যায় না, আবার আর একটা শূন্য বসলো, তবে 100 হলো, তবে একবার গেল, এবার আমরা 100 নিচে লিখতে পারি। ঠিক আছে, তো এই জন্য এটা এই 0.01। তাহলে এখানে আমরা 2.01% বৃদ্ধি হচ্ছে, 2.01% বৃদ্ধি। দেখো কতটা সহজে এটা করে ফেলতে পারলাম, এটা মুখেই করে ফেলতে পারবে তোমরা, তোমরা যেটা জানো। কিন্তু এইভাবে যদি তোমরা করতে যাও তাহলে দেখো তোমরা ভেবে দেখো যে কত বড় গুণ হতে পারে। চলো পরের অঙ্ক দেখে নিই। বলছে পি প্লাস কিউ এর 20%, পি প্লাস কিউ এর 20% ইকুয়াল পি মাইনাস কিউ এর 50% হলে পি ইস টু কিউ সমান কত? পি প্লাস কিউ এর 20%, এর আমরা গুণ হিসাবে লিখছি 20/100 সমান পি মাইনাস কিউ এরকে আমরা গুণ হিসাবে লিখছি 50% মানে 50/100, একবার, সরি 50 একবার, এটা 2 বার, এটা একবার, এটা 5 বার। দেখো এই গুণগুলো কিভাবে হয়, এই গুণগুলো সবসময় তোমরা দেখতে পাবে এইভাবে হবে, এই এর সঙ্গে এটার গুণ হবে, এই 5 গিয়ে এইখানে গুণ হবে। ঠিক আছে, তো তাহলে কি বুঝবে চলো দেখে নিই পরের লাইনে। তাহলে এটা যদি এর সঙ্গে যাবে সেহেতু এটা আমরা কি পাচ্ছি এখান থেকে? 2p প্লাস 2q সমান 5p মাইনাস 5q। তো তাহলে এটা এইদিকে যদি আমরা যদি এটাকে এই দিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হবে। তাহলে এইদিকে যদি আমরা আর এটাকে যদি আমরা এইদিকে তাহলে যোগ হবে। তাহলে 5q প্লাস 2q আর এখানে 5p মাইনাস 2p। তাহলে এখান থেকে আমরা 7q পেলাম, এখান থেকে আমরা 3p পেলাম। দেখো অনুপাতে আমাদের p ইস টু q বের করতে বলেছে। তাহলে আমরা আগে p লিখবো পরে q লিখবো। তো যদি আমরা p/q বের করি তাহলে এখানে কি হচ্ছে, আমরা q এর এখানে 3, p এর এখানে 7, সরি আমাদের p এর আগে কত আছে দেখো, পি এর আগে আমাদের 3 আছে, তার মানে এই 3টা ঠিক পি এর সঙ্গে গুণ করে আমরা 3 পাবো। আর যেহেতু ক্রস গুণ হয় তাহলে এখানে 7 বসবে, তবেই তো আমরা এই ক্যালকুলেশনটা পাবো, 7q 3p পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ইস টু কিউ সমান 7:3, অপশান সি। তো এই ছিল আজকের শেষ অঙ্ক এবং এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তো পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব কাল থেকে। আর চ্যানেলে যেহেতু নতুন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।